ধানমন্ডি থানা ইউনিটের সেক্রেটারি দায়িত্ব পালন করতেন এবং যে আমাদের যে ভিকটিম মামুন তাকে দুইবার কিছু বিশেষ বাহিনীর লোকজনের সহায়তায় দুইবার তাকে অপহরণ করা হয়েছে। তো পরবর্তীতে তিনি দীর্ঘদিন তাদের হেফাজতে ছিলেন। আজকের যিনি অভিযুক্ত ব্যক্তি তার সংশ্লিষ্টতা আছে। আমরা প্রাইমারিলি তার সংশ্লিষ্টতা পাওয়ার প্রেক্ষিতে আমাদের তদন্ত সংস্থা আমাদের মাধ্যমে একটি আবেদন পাঠিয়েছিলেন। সে আবেদনের প্রেক্ষিতে আজকে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল তাকে সোনেরেস্ট দেখিয়েছে। পরবর্তীকালে যদি তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেবে। এই হচ্ছে আজকের তার সম্পর্কে বক্তব্য। সেখানে আমরা প্রাইমারিলি আমাদের তদন্ত সংস্থা তার বিরুদ্ধে যেটা প্রাইমারিলি পেয়েছে সেটা হচ্ছে তৎকালীন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের তিনি ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন, বেনজিরের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং অনেকগুলো বাহিনীর তিনি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন। তার এই অপহরণগুলোর সাথে সরাসরি সংশ্লিষ্টতা আছে বলে তদন্ত সংস্থার আমাদের প্রাইমারি অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে নিয়েছে, এর বেশি আর আপাতত আমরা কিছু জানি না। বাকিটা ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে আসবে সেইভাবে আপনারা পরবর্তীতে জানতে পারবেন। সেটা ওই যে ক্যাশিয়ার বলতে যে তারা যে অবৈধভাবে যা ইনকাম করতেন সেটার হয়তো ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেন, এরকমই। আমি ডিটেল জানি না। আপাতত তদন্ত সংস্থাকে এরকমই আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আবেদন দিয়েছে, আবেদনটি আমরা আদালতে পেশ করেছি ট্রাইব্যুনালে। তার পরিপ্রেক্ষিতে তাকে সোনেরেস্ট করেছে। বাকিটি ইনভেস্টিগেশন সাপেক্ষে ডিটেলস বলা যাবে। আমরা দুজন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়েছেন আপনারা, সেখানে আমরা দেখলাম যে অ্যামনেস্টি সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছে। আমার প্রশ্ন হলো যে তাদেরকে কি আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কিনা এবং আপনাদের কাছে অন্য কোনো সাংবাদিক আর আসবে কিনা, এবং একই সাথে সেই সাংবাদিকের দায়ের থেকে সে সময় যে সাংবাদিকদেরকে যারা মোটিভেটেড করছে তাদেরকে ওই মামলাটা আনবেন কিনা, বিশেষ করে চেয়ারম্যান যারা আছেন ওই লেভেলে? না, ঠিক আছে, আপনার অনেকগুলো প্রশ্ন, আসলে ফর্মুলেট করাটা খুব কষ্ট হয়ে যায় এবং কোন জায়গা থেকে উত্তরটা আসবে ঠিক বোঝা মুশকিল। তবে আপনি যেটুকুন আপনার প্রশ্ন থেকে মনে পড়ে যে দুইজন সাংবাদিক গ্রেফতার হয়েছেন আমাদের ট্রাইব্যুনালে, সেখানে তাদেরকে ইতোমধ্যে সোনেরেস্ট দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। আর আপনি যেটা বলছেন যে অ্যামনেস্টি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা দেখি নাই। সেখানে অ্যামনেস্টি আমাদের একটি চলমান বিচার প্রক্রিয়াতে হস্তক্ষেপ করার কোনো উচিতও না, আইনগত সুযোগও নাই। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একচ্ছত্র এখতিয়ার, তাদেরকে কাজ করতে দেন। এখন কোনো সংস্থা, সেটা অ্যামনেস্টি হোক অন্য কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, কারো এই বিষয়ে এখন হস্তক্ষেপ করা উচিত হবে না। আমার একটা প্রশ্ন ছিল যে ওনারা তো কমান্ড ফলো করেছেন, ওনাদের উপরেও ঊর্ধ্বতন ছিলেন। যদি বলি সেই কোম্পানির চেয়ারম্যান, টিভির চেয়ারম্যান, সম্পাদক ওই লেভেলের অথবা ফিল্ডে কাজ করছেন, যারা বয়ান তৈরি করেছেন, তাদেরকেও আপনারা আনবেন কিনা? আরও অনেক, সেটা তো বললামই আপনাকে, এক কথাই উত্তর পেয়ে যাবেন যে আমাদের ইনভেস্টিগেশন চলমান। আমি এর আগেও বলেছি, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকেই বিচারের সম্মুখীন করা হবে। তবে আমরা অহেতুক কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করবার জন্য বিচারের সম্মুখীন করব না। অন্য কোনো ব্যক্তি যদি ট্রাইব্যুনালে এসে একটি অভিযোগ করে যে তাকে কোনো শিকার হয়েছিলেন তিনি তার পরিবারের, সেটাও কি আপনারা? আমরা নিশ্চিত আমাদের কাছে যারা অভিযোগ নিয়ে আসে, গুম খুনের অভিযোগ যারা নিয়ে আসে কিংবা ক্রসফায়ারের অভিযোগ যারা নিয়ে আসে, আমরা প্রত্যেক অভিযুক্ত রিসিভ করি এবং সেটা আমরা তদন্ত সংস্থায় পাঠিয়ে দিই।
তারা প্রাইমারি একটা ইনভেস্টিগেশন করে, যদি দেখা যায় যে ওই যে পার্টিকুলার অভিযোগটা আমাদের তদন্ত সংস্থার আওতায় পড়ে অথবা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়, তাহলে সেটা আমরা হস্তক্ষেপ করি। আর যেটা আমাদের এখতিয়ারের মধ্যে থাকে না, সেটা আমরা সংশ্লিষ্ট তদন্ত সংস্থায় অথবা আমরা কোর্টে পাঠিয়ে দিই। তো সেটা এখন কেউ যদি গুমের অভিযোগ নিয়ে আসে, আমাদের তো রিসিভ করতে হবে, আমাদের তো এটা আমাদের দায়িত্ব। জি আপনারা ট্রাইব্যুনালের সম্পূর্ণ অনিয়ম তদন্তে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছিলেন, জি। আমরা একটু এটা আপডেট জানতে চাই। আচ্ছা, এটার আপডেট হচ্ছে আমাদের যারা এটার সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে আমাদের যারা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সদস্য আছেন, তার মধ্যে আমাদের অন্তত একজন খুব গুরুতর রোগে আক্রান্ত, তিনি চিকিৎসাধীন আছেন, তিনি হাসপাতালে ভর্তি আছেন বলে আমি যতটুকু জানি। আরও যারা সংশ্লিষ্ট আছেন তারা হজে গেছেন অন্তত 2 জন, তারা আসা সাপেক্ষে। আর আমরা কিছু কিছু সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আমরা নোটিশ দিয়েছি, টেলিফোনে অথবা মৌখিক আমরা অনুরোধ করেছি তাদেরকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করা দরকার। জিজ্ঞাসাবাদ কিছু না, যে আমাদের এই বিষয়গুলো একটু কিছু তথ্য আমরা তাদের কাছ থেকে নিব। এই সব কিছু মিলে আশা করা যায় যে ঈদ শেষ হোক, আমরা এই রিপোর্টটা দিয়ে দিব। আর হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আপনারা, আমরা আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন যে শুরু করেছেন, সেটা কি অগ্রগতি সংগঠনের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নাই। এই বিষয়ে কোনো ইনভেস্টিগেশন চলছে কিনা এটা আমার তদন্ত সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা বলতে পারবেন। এই বিষয়ে আমার প্রত্যক্ষ কোনো ধারণা নেই। তাহলে কি আগে যে চিফ প্রসিকিউটর যে বললেন যে ওনারা তদন্ত শুরু করেছেন, সেই কথাগুলো কি আসলে আপনি বলছেন জানেন না, সাংঘর্ষিক কিনা একটা প্রতিষ্ঠানে একই? না 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 না, কোনো কিছু সাংঘর্ষিক তো না। উনি যদি আগে বলে থাকেন তাহলে নিশ্চয়ই এটা তার নলেজে ছিল, এবং এই বিষয়ে আমাদের ইনভেস্টিগেশন সেল হয়তো কাজ করে। আর যখন সেটি ফুল ফুটবে তখন তো আপনারা দেখতেই পাবেন, তার ঘ্রাণও নিতে পারবেন। আপনারা জুলাই আন্দোলনের সব মামলাগুলো তদন্ত করছেন, এমন কোনো মামলা পেয়েছেন যেটা ভয় করা হয়েছে বা এরকম কোনো মামলা? সরি, আমি বুঝতে পারি। আপনারা জুলাই আন্দোলনের থানায় যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কাজ করছেন? Yes, হ্যাঁ। এখন পর্যন্ত কোনো মামলা পেয়েছেন যেগুলা এই ভয় মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে, বাণিজ্য হয়েছে, সেই বিষয়ে আপনি আজকেও দেখবেন, আপনারা একটা পত্রিকায় ছাপিয়েছেন যে ঢাকার আশুলিয়ায় জনৈক কুলসুম বিবি একটা মামলা করেছে যে তার স্বামী খুন হয়েছেন বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আপনারাই আজকে নিউজ করেছেন যে দেখা গেছে যে তার স্বামী মারা যায়নি এবং সেটা দিয়েছেন। এরকম তো আমরা অনেক অভিযোগ পাচ্ছি। দেখেন, আমি তো বারবার একটা কথাই বলতে চাই যে আমরা চাই যে আমাদের হাতে যাতে কোনো নিরীহ মানুষ নিগৃহীত না হয়, হয়রানির শিকার না হয়, আর কোনো দোষী ব্যক্তি যাতে কোনোভাবে আমাদের দ্বারা পার পেয়ে না পেয়ে যায়। এটা আমরা সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে 5ই আগস্টের পরে, এগুলো আমরা সমভাবে দেখার চেষ্টা করছি যে কোনো মানুষ অহেতুক যেন হয়রানির শিকার না হয়, এবং কাউকে যেন আপনি এটা অনেক সত্য ঘটনার উপরে মামলা হয়েছে, অনেক মিথ্যা মামলাও হয়েছে, এটা তো স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নাই। তো সেইটার উপরে কিন্তু সরকার কাজ করছে। আমরা অন্তত আমার পক্ষ থেকে যতটুকু আমার এখতিয়ারের মধ্যে পড়ে সেটা আমিও কাজ করছি। কোনো নিরীহ মানুষকে আমরা হয়রানির শিকার করব না। তাহলে আওয়ামী লীগের তদন্তের বিষয়ে অগ্রগতি নেই, আপাতত বন্ধ আছে বলতে পারবো? আপনি প্রশ্ন করেন না। আমি বলছি যে আমি বলছি কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন চলছে এরকম কোনো ধারণা আমার নাই। আমি এরকম কোনো ইনভেস্টিগেশন সম্পর্কে জানি না। অতএব যখন জানবো আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। সেটা হলো বর্তমানে দেখলাম আমরা যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে
হচ্ছে, হ্যাঁ। এই মামলাগুলো হাইকোর্টে থেমে যাচ্ছে, মামলার চাপ বাড়ছে। হ্যাঁ। আবার আপনারা দেখছেন ভুয়া মামলা হচ্ছে, সেগুলো তো একটা বার্ডেন তৈরি করছে বিচার বিভাগের উপর। এত মামলা, সেটা ইনভেস্টিগেশন হচ্ছে, তদন্ত করছে, সব মিলে তো বিচার বিভাগের উপরেই এটা। আচ্ছা দেখেন, এগুলো তো আপনি সঠিক কথা বলছেন যে আমরা আসলে যে সমাজের মানুষ, আমাদের সামাজিক প্রেক্ষাপটে সত্য ঘটনা ঘটে, মিথ্যা ঘটনাও তো ঘটছে, সত্য মামলা হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, আমাদের নারী শিশু নির্যাতন বাড়ছে। সরকার একের পর এক এই নারী শিশু নির্যাতন বন্ধের জন্য নিরলস প্রয়াস চালিয়েছেন। আপনার মনে থাকবে যে 1995 সালে বিএনপি সরকার প্রথম নারী এবং শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করেছিলেন 1995 সালে। সো বিএনপি সরকার এই নারী শিশু নির্যাতন বন্ধের জন্য সবচেয়ে বেশি আন্তরিক, এবং অতি সম্প্রতি আপনারা দেখবেন যে এই সরকার, এখন যে ক্ষমতাসীন সরকার, শুধু শিশু নির্যাতন বন্ধের জন্য নারী শিশু আদালতের পাশাপাশি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনাল গঠন করেছে, যেখানে শুধু শিশু সহিংসতা দমনের জন্য আলাদা বিচার হবে এবং দ্রুত বিচারের জন্য। তো সরকারের সকল আন্তরিকতা আছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারকে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে যদি কাজ করতে দেওয়া হয়, বা কোনো বিশেষ মহল এই যে আমাদের ঘটনাগুলোকে নিয়ে যদি এই যে পলিটিসাইজ আমরা না করি, একটা ঘটনা ঘটলে আমরা যেন এটাকে নিয়ে পলিটিসাইজ না করি, আমরা সঠিকভাবে সুষ্ঠু তদন্ত বিচারের ক্ষেত্রে আমরা, এটা সামাজিক দায়িত্ব আমাদের সকলের, আমরা সম্মিলিতভাবে এই বিচার প্রক্রিয়াতে সহযোগিতা করা প্রয়োজন। বাট এটাকে যদি আমরা পলিটিসাইজ করি, তাহলে হবে কি জানেন, যে মাঝখানে ওই বিচারটি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়। আপনি ধরেন সাগরণী হত্যা মামলা, এই জাতির প্রত্যেকটি নাগরিকের একটা প্রত্যাশা ছিল যে সাগরণী হত্যা মামলার তারা দুইজনই কিন্তু আমাদের খুব আলোচিত এবং প্রত্যেকের প্রিয় দুইজন সাংবাদিক ছিলেন, দম্পতি। তাদের সাগরণীর হত্যা মামলার বিচারে তো আমরা কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না। আমরা তো বিশেষ আইনজীবী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আমরা দেখেছি গত সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বিশেষ আইনজীবী পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এরপরে আর এটার কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু এটা উচিত ছিল যে আসলে যিনি বা যারা এই জাতীয় দায়িত্ব নিচ্ছেন, বিশেষ দায়িত্ব নিতে চান বা নিচ্ছেন, সেই ক্ষেত্রে ওই জায়গায় তাদের অগ্রগতি সম্পর্কে জাতির কাছে ব্যাখ্যা দেওয়া। তো আপনি কিন্তু আমরা এগুলোকে নিয়ে রাজনীতি করছি, এগুলো কিন্তু দেখেন মামলার বিষয় নিয়ে, কারণ এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার থাকে, যারা ভিকটিম পরিবার, তাদের অনেক প্রত্যাশা থাকে রাষ্ট্র বা সরকারের কাছে। তো সেই কারণে ওই বিচার প্রক্রিয়া আমাদের সবাইকে সহযোগিতা করা বাঞ্ছনীয়, সেটা দিয়ে যেন কোনোভাবেই আমরা পলিটিসাইজ না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনি কি বলছেন যে এই মামলাটি রাজনৈতিককরণ করা হয়েছে? কোন মামলাটি বলেন? সাগরণী হত্যা মামলা। না, সাগরণীর মামলায় তো এত বছর কেন লাগবে? আপনি যে কোনো একটা রিপোর্ট তো আপনাকে দিতে হবে। এটা কি সাইনেডাই চলবে? আজীবন চলতে থাকবে একটা ইনভেস্টিগেশন? এটা কেন হচ্ছে? হাইকোর্টে একটা অন্তর্বর্তী প্রতিবেদন দিয়েছে, মানে এই আপডেট সেটা হলো যে তারা আগের কোনো নথি তারা পায়নি, উদ্ধারও করতে পারেনি। আগে যারা ফরেন্সিক সাথে যুক্ত ছিলেন, যারা তদন্ত করেছেন, তারা এই হিসেবে তাদেরকে দিয়ে যায়। 5 আগস্টের পর থেকেই তারা সেটা পাচ্ছেন। সেটা হতে পারে, সেটা হতো আমি জানি না, কিন্তু সেটাও যদি হয়ে থাকে, ধরেন আগের কোনো রেকর্ড যদি তারা ধ্বংস করে থাকে, তাহলে পরে সেটার তো একটা আইনগত প্রক্রিয়া আছে। আপনি খেয়াল করে দেখেন তনু হত্যা মামলা, আপনি তনু হত্যার মামলায় কি আপনার সেখানে তো ফরেন্সিক রিপোর্ট আসছে এত বছর পরেও, সাগরণী হচ্ছে না কেন? নিশ্চয়ই সাগরণীর তদন্তে আমরা তো দেখলাম যে একজন বিশেষ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে এটির অগ্রগতি হচ্ছে না কেন? যাই হোক, আমি এটা আমার এখতিয়ারের বাইরে, আমার ট্রাইব্যুনালের এখতিয়ারের বিষয়বস্তু নিয়ে আমি কথা বলি। সেখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের এখতিয়ারের দিন যত ঘটনা আছে, আমি 23/2/26 তারিখে আমি আমার কর্মে যোগদানের পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রাইব্যুনালে আমরা 22টি মামলা
বিচার প্রক্রিয়া আছে, 2টি মামলা অন্তত রায়ের অপেক্ষমান আছে। আশা করি যে আমরা ঈদের পরপর 2টি মামলা রায় হয়ে যাবে। আমরা প্রায় 31টি মামলা ইনভেস্টিগেশনের প্রায় শেষ পর্যায়ে, সেগুলো বিচারে চলে আসবে। আমরা 150টি মামলা আমরা ইনভেস্টিগেশন হাতে নিয়েছি। গুম এবং খুন, গুম এবং ক্রসফায়ার, এই 2টি ঘটনার উপরে আমরা বিশেষভাবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলোর ইনভেস্টিগেশন কাজ শুরু করে দিয়েছি সারা দেশে। আমাদের জুলাই 36 আন্দোলনে আমাদের বড় যে ম্যাসাকারগুলো, ক্যাজুয়ালিটিগুলো হয়েছে, বিশেষ করে নরসিংদী, আপনি দেখবেন উত্তরা, আমাদের যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, আমাদের রাজশাহীতে, যেখানে যেখানে বড় বড় ক্যাজুয়ালিটির ঘটনা ঘটেছিল, এই সবটা জায়গায় কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আমরা একজন তদন্তকারী কর্মকর্তার সাথে আরও তদন্তকারী কর্মকর্তা নিয়ে এবং আমাদের প্রসিকিউশন টিমের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে আমরা বিশেষ ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেছি। এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের যতটুকু লোকবল আছে তার মধ্যে দিয়েই আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে এগুলো রিপোর্ট দিয়ে আমরা বিচারের সম্মুখীন ইনশাআল্লাহ আমরা করতে পারবো। রবিন ইসলাম, আপনি দেশের একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ, আমি চিফ প্রসিকিউটর হিসেবে আপনার প্রশ্ন করছি না। আমরা সম্প্রতি দেখলাম যে রামিসা হত্যা নিয়ে, ধর্ষণ এবং হত্যা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে, দ্রুত বিচার। আমরা এর আগেও দেখেছি এরকম স্পিডি ট্রায়াল হয়েছে অনেকগুলো মামলা, এবং গতকাল রাতেও এরকম একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, কলাবাগানে আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা দেখছি যে যখন সেন্সেশন হয় কোনো মামলা নিয়ে, দ্রুত রায় হচ্ছে, এটা ভালো দিক। কিন্তু আমরা দেখছি যে এটা অপর সাইডে আমরা দেখছি যে যখন মামলাটি হাইকোর্টে আসছে তখন স্থবির হয়ে যাচ্ছে, মামলাটি আর কোনোভাবে আগাচ্ছে না, পেপার বুক করার অজুহাতে এটা থমকে থাকছে বছরের পর বছর। সার্বিকভাবে ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আমার জানতে চাওয়া যে আসলে এইগুলো থেকে উত্তরণ হচ্ছে না কেন? এইটা আপনি খুব ভালো একটা জিনিস অ্যাড্রেস করেছেন, আমি আপনাকে সে অ্যাপ্রিসিয়েট করি। যে আসলে যে যেমন ধরেন আপনি আমার যতটুকু মনে পড়ে রাজন, রাকিব, আসিয়া, এইসব হত্যা মামলাগুলোতে খুব আলোচিত ঘটনা হলো, খুব তাড়াতাড়ি জাজমেন্ট হয়ে গেল। হয়তো আমাদের রামিসা হত্যার মামলারও বিচার খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। আমি আজকে কাগজে দেখলাম যে আজকের মধ্যেই হয়তো অভিযোগপত্র দাখিল হয়ে যাচ্ছে, এবং আজকে যদি অভিযোগপত্র দাখিল হয়ে যায় আমাদের অফিস বন্ধ হয়ে যাচ্ছে, খোলার সাথে সাথে হয়তো বিচারও শুরু হয়ে যাবে, এবং এটা বিশ্বাস বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে, রায় হয়ে যাবে। সমস্যাটা হয় কি যে আমাদের যখন হাইকোর্টে আসে, যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে এই মৃত্যুদণ্ডটা আমাদের আইনে এই মৃত্যুদণ্ডটা কনফার্মেশনের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে, সেইটা একটা ডেথ রেফারেন্স হয়, এবং সেই ডেথ রেফারেন্সটা নিষ্পত্তির প্রক্রিয়াটা হচ্ছে আমাদের হাইকোর্ট রুলস অনুযায়ী যে সেখানে যে মামলার নাম্বার এবং সন অনুযায়ী ওই ধারাবাহিকতা হিয়ারিংটা হয়। তবে আমাদের মাননীয় প্রধান বিচারপতির একচ্ছত্র এখতিয়ার, কোনো বিশেষ মামলা তিনি বিশেষভাবে সেটা শুনানির ব্যবস্থা করতে পারেন। যেটা আমাদের বিডিআর হত্যাকাণ্ড মামলা হয়েছে, আমি সেটা অন্যতম সেটা কিন্তু বিশেষভাবে হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে কি যে আপনার ওখানে আসলে ওই যে পেপার বুক, ওইটা তো মাননীয় প্রধান বিচারপতি যদি কোনো ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানির ব্যবস্থা করেন, কেবল তখনই পেপার বুকের প্রশ্নটা উঠবে, কারণ পেপার বুক তো কোনো পার্টি করতে পারবে না, ওই পেপার বুকটা তো গভর্নমেন্ট করবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে ওই পার্টিকুলার ডেথ রেফারেন্সটা নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত ওইটা কোনো পার্টির ইনস্টেন্সে ওইটা হিয়ারিং করার কোনো সুযোগ থাকে না। ওই কারণে হয়তো আমরা এসে বা হাইকোর্ট ডিভিশনে ওইটা খুব দ্রুত নিষ্পত্তির একটা প্রক্রিয়াটা ব্যাহত হয়। কিন্তু সেক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবী বা অ্যাটর্নি জেনারেল অফিসের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও ওইটা সম্ভব হয়ে ওঠে না। এটা অন্য কোনো না, এটা আমরা একটা আইনগত জটিলতা বা প্রক্রিয়ার মধ্যে থাকি। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যদি হাইকোর্টের ডেথ রেফারেন্সের বেঞ্চ বৃদ্ধি করা যায় শুনানির, আমাদের অবশ্যই বিচারিক স্বল্পতা আছে, তবে যদি ডেথ রেফারেন্সের বেঞ্চ বাড়ানো যায় এবং সেখানে যদি এই যে নাম্বার এবং সন অনুযায়ী এই ধারাবাহিকতা শুনানির প্রক্রিয়াটা যদি তুলে দেওয়া যায়, এবং সেখানে যদি মানে মামলার গুরুত্ব অনুযায়ী যদি সেটা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকাংশে এই জাতীয় জটিলতাটা কমবে।
চিফ প্রসিকিউটর, আপনার একটু ট্রাইব্যুনালের বিষয় আসে, সেটা হচ্ছে এই রিইনভেস্টিগেটের ব্যাপারে বেশ কিছু মামলা আপনি শুরু থেকেই আসার পরপরই মোটামুটি পর্যালোচনা করছেন। এখন পর্যন্ত মানে সম্পূরক চার্জশিট বা নতুন করে ইনভেস্টিগেশনে উল্লেখ করার মতো কি পাওয়া গেছে যে একটা মামলা? আমি আসার পরে 60টি মামলা আমি রিভিউতে পাঠাইছিলাম, 60টি মামলা, যেগুলো অলরেডি আগেই রিপোর্ট সাবমিট করা ছিল। আমি আসার পরে 60টি মামলা আমি রিভিউতে পাঠাই, মানে দ্যাট ইজ ফার্দার ইনভেস্টিগেশন বলেন বা রিভিউ বলেন, যাই বলেন, আমি সেখানে পাঠাই। এবং সেগুলোর ইনভেস্টিগেশন আবার কমপ্লিট হওয়ার পরে আমাকে জানানো হয়েছে যে সেই 60টি মামলার ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশনটা কমপ্লিট করা হয়েছে এবং সম্ভবত আমাদের বন্ধের পরপরই ওই 60টি মামলারও রিপোর্ট সাবমিট হয়ে যাবে এবং ওইটা সাবমিট হওয়া সাপেক্ষে আমরা ফর্মাল চার্জ দাখিল করে দেব। একটু নাফিজের বিষয়টা আসছে, যেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে, লেখালেখি হয়েছে। কোনটা এটা? এই যে রিকশায় যে নাফিজ ফাউন্ডেশন, এটার ব্যাপারে কি নতুন করে কি তথ্য পাওয়া গেল বা ওই সময়? এটা আমি এখন কিছু মনে নাই, তবে এটা আমি আবার পাঠাইছিলাম তদন্ত সংস্থায়, তারা ইনভেস্টিগেশন করছে। আশা করি যে ঈদের পর এটার রিপোর্ট আমরা সাবমিট করতে পারবো। মানে আগের প্রসিকিউশন বা আগে যারা তদন্ত ছিল কোনো ধরনের ইন্টেনশনাল কোনো এটা আমি একেবারেই কিছু বলতে পারছি না, কারো ওই বিষয়ে আসলে আমি কিছু বলতে পারছি না। রিপোর্ট সাবমিট হোক, তখন বোঝা যাবে। থ্যাংক ইউ, ঈদ মোবারক। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রসিকিউশন টিমের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আমরা সব কথার শেষ কথা হচ্ছে যে আমরা একটা ভালো দেশ, একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নাই। আমরা এইটুকুন আবেদন জানাবো, আপনারা যারা সংবাদ গণমাধ্যমে আছেন, আপনাদেরকে বলা হয় যে আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই বক্তব্যটা সত্যি কিন্তু বলার জন্য বলা না। আপনাদের গুরুত্ব অপরিসীম, আপনাদের দায়িত্বশীল সাংবাদিকতা। অবশ্যই আপনাদের দায়িত্বশীলতা নিয়ে আমার জ্ঞান আমার নাই, তবে এইটুকুন বুঝি যে আপনারা ইচ্ছা করলেই সমাজকে ভালোভাবে পরিচালিত করার জন্য আপনারা সহায়ক ভূমিকা পালন করতে পারেন। এবং আজকের যে বর্তমান যে গণমাধ্যম যারা আপনারা কাজ করছেন, এটা আমি আপনাদের সামনেই বলতে পারি যে বর্তমান গণমাধ্যমের যে ভূমিকা, যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন, আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা নিরপেক্ষতার সাথে যদি আপনারা ভবিষ্যতেও কাজ করেন, ইনশাল্লাহ আমাদের সমাজ একটা ভালো সমাজ হিসেবে ঘুরে দাঁড়াবে। এবং আপনাদের এই সহযোগিতা আমি চাই, আমার ট্রাইব্যুনালের কর্মকাণ্ডেও আপনাদের এরকমই সহযোগিতা চাই। আপনারা ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় এই বলার মানে সাহস আপনারা অবশ্যই দেখাবেন। যে কোনো ত্রুটি বিচ্যুতির বিষয়টা আমার নজরে আনলে আমি খুশি হব এবং আপনাদের সহযোগিতা সবসময়